সেটা আজকে আমরা এখন উদ্বোধন করবো। 3 দিনের কর্মসূচি আজকে থেকে থিওরিটিক্যাল ক্লাসের জন্য এখানেই হবে। তো আমি আমাদের যে আজকে যে উদ্বোধন আমি মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের খুব কাছের মানুষ স্নেহা শিশু যিনি পশ্চিমবঙ্গের সদস্য, সেটাই বড় কথা। তাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। তো সেই সাথে আমাদের ইউনিয়ন সমিতির ইনস্ট্রাক্টর বরুণ সবাই ছিলেন, ওনাকেও আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্রণববাবু এবং সিয়াসি দুজনেই খুব ব্যস্ত। 12টা থেকে আমাদের আরেকটি অনুষ্ঠান আছে, সেজন্য আমরা খুব সংক্ষিপ্ত আমাদের উদ্বোধন অনুষ্ঠান করছি। দেরি করছি না, আমাদের আরো কিছু অনুষ্ঠান আছে, আমি দুজনকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের সিয়াসি কমিটির সদস্য আমাদের বিশেষ অতিথি আমাদের কাছের মানুষ যারা আমি আজকে এই অনুষ্ঠানের গুরুত্ব অনেক বেশি। আমি নাট্য সংস্থার বিভিন্ন কাজের প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অশোকদাকে, অনুভব নাট্য সংস্থাকে এই বিষয়ে, এই যে স্টেজ লাইট এই বিষয়ে এরকম একটা কর্মশালা, 3 দিন ব্যাপী একটা কর্মশালার আয়োজন করার জন্য। এবং সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি যেটা বিষয়, যে এই 3 দিনের কর্মশালায় আপনারা এমন একজন প্রশিক্ষককে পেয়েছেন যিনি নীরবে নিভৃতে কাজ করে যান। আমরা অনেকে তার কাজ সম্পর্কে হয়তো কিছুটা জানি, অনেকে বেশি জানি, অনেকে আবার জানি না, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এমন একজন ট্যালেন্টেড মানুষ বলে আমি মনে করি সারা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের পূর্ব থেকে পশ্চিমে, ভারতবর্ষের বাইরে ওনার এই যে আলো নিয়ে যে কাজ ভাবনা, তা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন সংগঠন সকলের আমার সঙ্গে যেহেতু আমি 3 দিন ধরে বকবক করবো, এখন আর মতো করে বলার কিছু নেই। যা বলবো বেশি বেশি বলবো, আমি এতটা বলেছি। সেটা কাজ করতে করতে আপনার সাথে বন্ধুত্ব হলে বুঝতে পারবেন যে আমি কতটা আর কতটা না। সেই জন্য এখন কোনো কথা সেটা বলছি না, হয়ে গেল। আমরা এবারে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা একটা হার হবো। 3 দিন খুবই কম সময়, প্রথমে একটা 5 দিন ছিল, কিন্তু কিছুতেই টাইম হচ্ছে না। মানে অনেক আগে থেকে শুরু করে ক্যান্সেল হচ্ছে, আমার ডেট মিলছে না, এবং এইটা তো আমার ডেটের সাথে। আচ্ছা, আপনাদের সঙ্গে আমার যে একটু হয়নি, 2 দিনের মধ্যে আশা করছি হয়ে যাবে। প্রথমে আমি ধন্যবাদ জানাই অভিভাবককে। সেটা হচ্ছে যে থিয়েটারে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখে এই ধরনের একটা কর্মশালার আয়োজন করেছে, যেটা প্রায় সবাই এই বিষয়টাকে একটু অবহেলা চোখেই দেখে। এবং সমস্ত জায়গাতে আমি দেখেছি, শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ জুড়ে যে বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা, সেই বিষয়টা সব থেকে কম গুরুত্ব দেওয়া হয়। কারণ সেটা আমি বলবো, ব্যাখ্যা দেবো কেন গুরুত্ব কম পাচ্ছে, বা এটা কেন বেশি গুরুত্ব পেয়ে আজকে এই জায়গাটা হয়নি। এর পেছনে অনেকগুলো কারণ কাজ করে, সেটা আমরা আসবো ধীরে ধীরে। আপনারাও বুঝতে পারছেন যে থিয়েটারে বা যে কোনো বুঝতে পারছি, তাহলে আমাদের মানুষের জীবনও তো এরকম আছে। আমরাও কিন্তু এটা মনে করে নিয়ে চলি
কিরকম? সেটা হচ্ছে ধরুন মেঘলা দিন, দিনের বেলা রয়েছে, আকাশ মেঘলা করেছে, সে সময় দেখবেন আপনার মনের স্থিতি আর এখনের মনের স্থিতি খুবই এক হতে পারে। কিন্তু আমরা জানি মনের ভেতরে যে স্থিতিটা সবসময়ের জন্য পরিবর্তন হচ্ছে, সেটা আমরা জানি, কিন্তু আমরা কখনো বোঝার চেষ্টা করি। আজকে থেকে আপনারা শুরু করবেন একটা জিনিস, সেটা আপনাদের সারা জীবন কাজে লাগবে, সারা জীবন। যে কথাটা আমি আজকে আপনাদের বলে যাচ্ছি, এটা হয়তো আপনি 10 বছর বলে আর বলবো না, কিন্তু 10 বছর আপনি আমাকে বলবেন। সেটা কি? আমরা যে কোনো বস্তু দেখি খারাপ লাগে, ভালো লাগে, জানি। যে কোনো ছবি দেখি, বাহ ভালো লেগে যেত, কিন্তু ওটা এই যে বা বললে, হ্যাঁ এই যে বা বললে কখনো বুঝতে চেষ্টা করছেন কেন বাটা বললে? কেন, কোন জায়গা থেকে ভালো লেগেছে? কিভাবে চেষ্টা করছেন? আগের দিকে বোঝার চেষ্টা করুন। দেখেছি ওই দেবতাদের কেন্দ্র করে মূলত সেই সময় তারও আগে, গ্রিকের আগে, যদি আমরা ফিরে যাই আরো আদিম যুগে, সেটা কি? সেটা হচ্ছে আদিম মানুষরা তারা যখন শিকার করতে যেত, শিকার করতে যেত এবং শিকার করে ফিরে আসতো, তাদের বাচ্চারা তাদেরকে জিজ্ঞাসা করতো যে আজকে তোমাদের জার্নিটা কেমন হবে। এইটাকেই তুলে ধরে একটা সিনেমা দেখে দেবেন, একটা সিনেমা দেখে দেবেন, তাদের কিন্তু আদিম যুগের ওইটাকে ঘুরেছে। এবারে শিকার করে আসার পর বাড়ির যারা ছোট ছোট বাচ্চা, তারা তো জানতে পারেনি যে শিকারটা কিভাবে করতে হয়, সবাই কিভাবে ছিল, তারপরে শুয়োরটা গেল বা হরিণটা গেল, আমরা এইভাবে ধরলাম। টোটালটাই ওরা অভিনয়গুলো দেখা, গল্প বললে তো ওরা বুঝতে পারবে না, মানে তখন তো ভাষা যেগুলো কাশি। টোটালটাই ওরা ওই রাতের বেলায় যে আগুন জ্বলতো তার সামনে ওরা ক্যামেরার উপর করে ওই শিকারের পুরো দৃশ্য, তাদের মধ্যে একজন শুয়োর হতো, একজন হরিণ হতো, একজন ওদের মধ্যে একজন, সেখান থেকে থিয়েটার শুরু হয়। থিয়েটার শুরু, থিয়েটার তো কাপুনি মিনিমাম একজন অভিনেতা আর মিনিমাম একজন দর্শক থাকবে আর একটা স্থান বলে থিয়েটার বলেছে। থিয়েটারে একটা পার্ট হচ্ছে নাটক। নাটক তো থিয়েটার নয়, নাটকে যখন মঞ্চস্থ হচ্ছে, আমি ডায়লগ দিচ্ছি বা আমি আপনাদের বলছি, এটাই থিয়েটার। তাহলে ওই থেকে থিয়েটার শুরু হলো। তারপরে যখন ওরা ওটাকে করতে করতে দেবতার জায়গায় নিয়ে গেল, দেবতার জায়গায় নিতে নিতে যখন ওরা এই পাহাড়ের ঢালে, টোটালটাই ছিল কিন্তু দিনের আলো, সূর্য অস্ত গেলে কিন্তু থিয়েটার অন্য। তাহলে ওই যেটা এটা মূলত দরকার হচ্ছে আমাদের এরিয়াটাকে ভাবার জন্য। এরিয়া ধরতে আমরা কি করি? প্রথমে এইখান থেকে যদি লাইনটা নিই, তাহলে আমাদের নটা এসে যায়, নটা আসছে না? তো দুটো আমরা এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, এইটা হলো নরমাল ভিক্টোরিয়ান জায়গা থেকে আমরা এই কোনটাকে ভাগ করি। এইটা এই যে ভাগটা, এইটা যদি এদিকে অডিয়েন্স থাকে, যদি এদিকে অডিয়েন্স থাকে, তাহলে এই দিকটা কি অংশ বলে? এটা ডাউন, হ্যাঁ এটা এটা, হ্যাঁ এইটা জানা আছে তো সবাই? হ্যাঁ, এইটা মানে কিভাবে এসেছে জানা আছে? এই নামগুলো কিভাবে এসেছে জানা আছে? হ্যাঁ, এইখান থেকে এর হাত নিয়ে
ছটা যে এরিয়া বানিয়েছি, এই ছটা যে কোনো প্রান্তে কোনো আর্টিস্ট গেলে সে আলো পাবে। আমরা লাইটের কেন্দ্রে ছটা করছি, ওই বললাম আমরা লাইটটাকে জেনারেল লাইটের জন্য, বুঝে গেল? জেনারেল লাইট করতে গেলে আমাদের আলোটা লাগবে। এই ছটা প্রত্যেকটার জন্য 3টে করে আলো লাগবে, প্রত্যেকটার জন্য, ঠিক আছে? তো এবারে যেহেতু আমাদের সময় কম বলে আমি তাড়াতাড়ি যাচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালে যাচ্ছি। এই যে মঞ্চটা আছে না, এই মঞ্চটা ধরলাম এটা একটা হুইল, এটা একটা হুইল, এটা একটা হুইল, তাই তো? এই যে এই লাইটটা আসছে, এই দুটো দিন বললাম তো। আর এই যেখানে দেখা হলো ক্যারেক্টার এখানে আছে, এইখানে আমার এই যে বারটা আছে, এই বার থেকে আরেকটা লাইট আসবে যে এই অঞ্চলটাকে ওঠে। তাহলে 3 দিকেই আমি এই ছিলাম, আমি ঘুরে গিয়ে আবার এই হলো। তাহলে একটা লাইট ব্যাক থেকে পুরো এরিয়াটাকে নিল, আর দুটো লাইট সামনে থেকে নিল। এই করে ছটাকে 318টা লাইট তৈরি করতে। এই হচ্ছে জেনারেল লাইটের হিসেব। আর ওই সামনে যে আমরা বললাম 45 ডিগ্রি, হ্যাঁ 21 থেকে যেটা বললাম, যদি আমার এখানে বার না পারে, এটাতে আপনি একটা ছোট ক্রস লাইন দিয়ে ধরতে পারেন। এইটা করার পরে আপনার আসে স্পেশাল এফেক্ট। ওই যে মুড 3D হয়ে গেল, জেনারেল হয়ে গেল, আপনার ভিজিবিলিটি কমপ্লিট করে দেবে। এই আপনার লাইট 6টা জোন, এর সাথে এক্সট্রা লাইটগুলো আসে, যেটা হচ্ছে আপনার মুড ক্রিয়েট করবে। এবারে আপনি চান রাত দেখাতে চান, রাতের জন্য আলাদা আলাদা করবেন। এবারে সূর্যের দুটো 12টা হয়, তাহলে 12টার জন্য একরকম হবে। এবারে কোনো একটা দৃশ্য, প্লেনের দৃশ্য, বিয়ের দৃশ্য, মারা গেছে সেই দৃশ্য, ওটা হচ্ছে এক্সট্রা লাইট। ওটা এই এরিয়াল লাইটের সঙ্গে ম্যাচই করবে না। এরিয়াল লাইটের পুরো ফিল্টার করিয়ে দিলাম, তাহলে হবে না। কারণ যখন জেনারেল লাগবে তখন ফিল্টার ফিল্টার দিবে, ওই জন্য এক্সট্রা লাইট লাগাতে হয়। কিন্তু আমরা তো সেটা করতে পারি না। আমরা এই যে একটা এরিয়াতে ওপরে করছি, আমরা ওপর থেকে একটা এরিয়াকেই ধরে দিয়েছি, ব্যাস কাজ কমপ্লিট হয়ে গেছে। এই এরিয়াতে সে যাই হোক ওটাই যাচ্ছে, কিন্তু সেটা তো নয়। ওই এরিয়াতে যদি বিয়ে হয়, তাহলে বিয়ের জন্য আলাদা এফেক্ট আনতে হবে, আলাদা কোনো লাইট লাগাতে হবে। লাগাই না বলেই কম্প্রোমাইজ করছে। আপনারা প্রপারটা শিখবেন। এবারে পেলেন না হলে আমরা সবার আগে লাল রঙটাকে দেখতে পাই, যে সূর্য তখন ওঠেনি, সূর্যকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সূর্যের হয়তো অন্যদিকে উঠেছে, আমাদের থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু লাল রঙের আভা আমরা দেখতে পাচ্ছি। তখন নীল দেখতে পাই না, তখন নীল তৈরি হয়ে গেছে, লাল আবার চলে আসে। কারণ কি, লালের তরঙ্গগুলো সব থেকে বেশি, সবার আগে পৃথিবীতে লাল রং এসে পৌঁছে যাবে। তারপরে ওই একই কথা পরে, তারপরে চেঞ্জ হলো, তারপরে গ্রিন, এইগুলো করে সিরিজ হিসেবে তরঙ্গ দৈর্ঘ্যটা এরকম নেমেছে। এই তরঙ্গ দৈর্ঘ্যের কারণে এদের চরিত্রগত দিকটাও পাল্টেছে। ওই জন্যই যেহেতু লালটা এতটাই আমরা আমাদের চোখে এসে পড়ে, হ্যাঁ, নীলের থেকে, যেহেতু লাল রং আমাদেরকে কষ্ট দেয়, নীল ঠিক উল্টো, নীল রং আমাদেরকে আনন্দ দেয়, তাই না? হলুদ শাড়ি পরে রাস্তা দিয়ে গেলে যে মানে তৈরি হয়, একদম নীল শাড়ি পরে গেলে তার মানে আরেকটা কথা। কিন্তু এটা আমাদের চোখের সাথে, মস্তিষ্কের সাথে, আমাদের হৃদয় সব কিছু মিলে এমন একটা সৃষ্টি হয়, আমরা অন্য কিছু মেনে নিতে পারি না, তাই না? এইটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা থিয়েটারে এই ওয়ার্ম কালার আর কুল কালার, এটা খুব কনসিয়াসলি ব্যবহার করতে হবে, যে আমার চরিত্রটা ওয়ার্মে আছে না কুলে আছে, সেই মতো কিন্তু ওই কালার দিতে হবে। আমি যেটা আগের সেশনে গিয়ে লাঞ্চের আগে যেগুলো বোঝাচ্ছিলাম, যে কিভাবে কালার ডিকটেট করে, তাহলে আমরা অনেকেই বুঝতে পারি না যে কোন জায়গায় কোন কালারটা আনবো, বা মঞ্চে দরকার নেই, মঞ্চে উঠে বই ওঠার দরকার নেই, তার প্রতিদিনই আপনি জুড়বেন না, ল্যাম্পও লাগাবেন না, দরকার নেই।
আপনি ডিজাইন করবেন, একদম সে লাইট লাগাবেন, আপনি যেইভাবে করবেন সেইভাবে সে লাইট পজিশন করবেন, আপনি চালাবেন আলোকের সাথে সাথে। গুড। কিন্তু তার সত্ত্বেও আপনার ইলেকট্রিসিটিটা একটু কাটতে হবে। মানে হচ্ছে আপনি যদি না বুঝেন যে কত ওয়াটের লাইট এখানে ব্যবহার হচ্ছে, এই ওয়াটগুলো কত, ভোল্ট কত, তার মানে আপনি কিন্তু তুললে কেটে যেতে পারেন। বা যে তার দিয়ে ওইটা জ্বলবে আপনাকে দিয়ে দিল সলুনটা, আপনার কিন্তু ফ্ল্যাশ হবে, আপনি হয়তো তারের লোডটা বোঝেন না। এটা হাতে করার দরকার নেই, কিন্তু জানা দরকার। আপনাদের বলছি না ডিজাইনারকে লাইট লাগাতেই হবে, এটা বলি না, কিন্তু আপনাকে জানতে হবে যে কত ওয়াটেজ কারেন্ট যায়, কতটা ভোল্ট লাগে। এটা না জানলে আপনি আপনার লাইট টার্ন, যেটা টার্ন আছে সেই টার্নটা ইউজ করতে পারবেন না। যে শব্দটা আপনার জানা দরকার, না হলে পারবেন না, অতটা থেকে গেলে। বুঝতে পারলেন? তাহলে আমাদের একটা বাড়িতে যখন কোনো ওই হ্যালোজেন মানে ফিলামেন্টের যে কোনো ল্যাম্প যখন কিনতে হয় একটা সময়, প্রত্যেকটা ল্যাম্পের গায়ে কিন্তু একটা জিনিস লেখা থাকতো, ওয়াট অ্যান্ড ভোল্ট। ভোল্ট এবং ওয়াট লেখা থাকতো। তাহলে ভোল্ট 220 থেকে 250 লেখা থাকে, আর ওয়াট কোনো 60 ওয়াট, কোনো 25 ওয়াট, কোনো 100 ওয়াট, 200 ওয়াট, এরকম বাল্ব এখনো মনে হয় পাওয়া যায় বিভিন্ন জায়গায়। ঠিক এইটা কেন লেখা থাকে? এটা লেখা থাকে আপনার সুবিধার্থে যে এই 200 ওয়াট বা 100 ওয়াট বাল্বটি 250 ওয়াট 250 ভোল্ট দিলে তবে এর 100 ওয়াট কাজ করে। ওয়াট হচ্ছে কাজের মানে ইউনিট, ওয়াটিং ইউনিট ওয়াট। কতটা কাজ করতে পারে ল্যাম্পটা? 100 ওয়াট। তাহলে কতটা পাওয়ার দিতে পারবে? এর পাওয়ার টা 250। বলো তো আমি কি প্রপার লাইটে আছি? না না না, এই তো কাছে আছি, প্রয়োজনে অন করো। আমি কি আছি? হ্যাঁ। না নেই নেই প্রপার লাইটে নেই তো, কারণ আমি এই তো হাত তুললাম, এবার দেখো লাইটটা কোথা থাকার কথা ছিল? এই সামনে। তাহলে আসছে কোথা থেকে? এটা কত ডিগ্রি হয়ে গেল? প্রায় 60। হ্যাঁ 60-র বেশি, 70 কাছাকাছি, তাই না? হ্যাঁ। কিন্তু আমরা এতেই ধীরে করে যাচ্ছি। আচ্ছা 45 হলে একবার হাঁটতে 45 হলে এরকম মানে দেখুন এবার লাইটটা কোথায় যাওয়ার কথা ছিল? এই বারটা ওইখানে হওয়ার কথা ছিল। ওই রকম জায়গায় ছিল তো, কিন্তু হলো না তো। তার জন্য কি হয়েছে, আমার শ্যাডো এবং আমি এক নই, আমি কিন্তু একটু পাল্টে গেলাম। কি পাল্টালাম ভালো করে খেয়াল করে দেখুন। আমি এখানে দাঁড়িয়েছি, আমার চোখের নিচে একটু অন্ধকার, নাকের নিচেও এই শ্যাডো পড়ছে, পড়ছে তো। এবারে এইটা পড়া মানে আমি প্রপার আমার চোখ মুখ দর্শক ঠিক দেখতে পাচ্ছি না, পাচ্ছে না তো। কারণ আমি যে মানুষ, আর এটা যত অ্যাঙ্গেল হয় আমি ততটা বেটে হই। দেখুন আমি বেটে হয়ে যাচ্ছি, হচ্ছে না? মানে আমার যা হাইট, সে হাইটটা কিন্তু দর্শক প্রপার পাচ্ছে না। কেন পাচ্ছে না? আমার তো এইগুলো নামিয়ে দিয়েছে, এইটা নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়া মানে তো ওই সেই নাগাদের মতো সেই নাক ছাপানো বেটে 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 হয়ে যাচ্ছে। তার বোঝা যাচ্ছে একদম ভিজুয়ালটা দেখুন। মানে আমি বলছি হ্যাঁ মিলাবেন না, আপনি নিজের চোখে দেখে বুঝুন। যত ছোট করছে কি না, এবার যত আমি লাইটের তলায় যাচ্ছি তত চেঞ্জ হচ্ছে। এইখানে দাঁড়িয়েছি দেখুন, আরো আমাকে ছোট করে দিয়েছে। কোথায় ছিল শ্যাডো? তাহলে কি হচ্ছে একদম টপে, বুঝতে পারছি? তাহলে লাইটটা পজিশন আপনাকে শিখতে হবে। তাহলে এইটা আমরা কি দেখলাম যে আমি যখন একটা অভিনেতা হিসেবে আমাকে লাইট ডিজাইনার যে আলোকশিল্পী, সে একটা লাইটের জোন করে দিয়েছে, বলেছে এইখানে দাঁড়িয়ে আপনি অভিনয়টা করবেন। এবার অভিনেতা লাইটটা বুঝতে পারলেন, সে আবেগে গিয়ে এইখানে চলে এসছে, এসে ডায়লগ শুরু করবে। হতেই পারে, বহু অভিনেতাকে দেখেছি আমি, বহু অভিনেতা তো সে আবেগে তার কন্ট্রোল করতে পারেনি বলে সে এগিয়ে চলে এসেছে। তো সে অভিনেতা কী করে বুঝবে যে আমি প্রপার লাইটে আছি কিনা? এইটাকে শিখতে হয়, প্রত্যেকটা অভিনেতাকে শিখতে হয়। আলোক শিল্পী যেমনি একটা অভিনেতাকে ভেবেই লাইটটা করেছে যে এই জায়গায় সে মানছি অ্যাঙ্গেল পাইনি, যা পেয়েছি, এখন তো কম্প্রোমাইজ করতে হবে, আমাকে তো চালাতে হবে নাটকটাকে। তো করলো, করার পরে অভিনেতার
ডিউটি হচ্ছে লাইটটা বুঝে নেওয়া। এবার লাইটটা বুঝে নিতে গেলে অভিনেতাকে আপনি একটা মার্ক করে দিলেন এইখানে, মার্কটা তো আপনি করলেন, অভিনেতা শুধু আসবে, আচ্ছা আমি কোথাও দাঁড়াবো, ও এখানে, আচ্ছা ঠিক আছে। এবার সে তো জানে না এটা ঠিক না বেঠিক, আপনি বলে দিয়েছেন এখানে দাঁড়াতে, ও হয়তো ঠিক নিচে খুঁজে 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 এখানে দাঁড়ানো, সাধারণত তাই দাঁড়াই আমরা তাই তো না? এখন পর্যন্ত। এখনো পর্যন্ত তাই দাঁড়ান। হ্যাঁ। কারণটা হচ্ছে কি, আপনারা কিন্তু এই মার্কিংয়ের জন্য আপনার অ্যাক্টিংয়ের ডায়লগের কিছুটা হলেও ঝাড় খায়, কারণ হচ্ছে আপনার কনসেন্ট্রেট হ্যাঁ। ওইখানে যেতে হবে, কারণ বলে দিয়েছে ওই মার্কিংয়ে। এবারে কী হচ্ছে, আপনি ডায়লগ বলতে বলতে নিচে একবার তাকিয়ে তারপরে যাচ্ছেন, হ্যাঁ। তার মানে কি আপনি যেখানে প্রয়োজন নেই নিচে তাকানো, আপনাকে তাকাতে বাধ্য হলেন মার্কিংটার জন্য। তাহলে অভিনেতা মার্কিংয়ের দিকে না তাকিয়ে কী করে বুঝবে? এবার আপনারা যে কোনো একজন আসেন, আমি বলে দিচ্ছি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। চলে আসেন, যা 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 হ্যাঁ, ওই পেছন দিক থেকে হেঁটে আসেন। এবার দেখুন ওখানে দাঁড়ান, হ্যাঁ, উনি কি প্রপার লাইটে আছেন? নেই। না। আপনি কোনো এখানে কোথাও মার্কিং করিনি আমি কিন্তু কোথাও বলিনি এইখানে আসলে ঠিক ঠিক পাবেন, বলিনি। এবারে আপনি নিজে এসে আসুন, হাঁটতে হাঁটতে, এবারে আপনি কোথাও কিছু ফিল করছেন, নিজে কিছু বুঝতে পারছেন? আলোটা না, এইটা কি হয়, অভিনেতাকে চিট করতে হয় একটা চালাকি করে। সেটা হচ্ছে যে এই যে আমি যখন যাচ্ছি, তার মানে কি আমি কিন্তু একটা যত এদিকে তাকাই না কেন, আমার একটা ওভারঅল ভিউটা একটা বড় জায়গায় আছে। আমি কিন্তু বুঝতে পারছি যে আমার আলোটা প্রপার চোখে পড়ছে না। এবার আপনার আলোটা যতক্ষণ চোখে সে হিট না করবে, আপনি প্রপার লাইটে নেই। এই যে আমি যাচ্ছি, দেখুন আমি কিন্তু বুঝতে পারছি আমার চোখে ধীরে ধীরে হিট হচ্ছে। ক্লিয়ার? মার্কিং দেখতেই হবে না, কোনোদিনই মার্কিং দেখতে হবে না। আমি জানি তো, আমি তো যখন যাচ্ছি আমি তো ওপর দিকে তাকিয়ে লাইট দেখতে হবে না, কিন্তু আপনি ঠিক বুঝে যাবেন যে এখন আমি আমার চোখের উপরে হিট হচ্ছে কি। চোখে যখনই আপনার আলোটা হিট, তাহলে আপনার একটা এফেক্ট তৈরি করবে, একটা কোনো বিম জাতীয় মনে হবে, যেটা একটা আমরা ওটা শাওয়ারের মতো। মই দিয়ে উঠে যখন সোজা করেও দেখবো যে কেমন লাগছে। হ্যাঁ, তাহলে এইটা, আর যখন আমাদের একটা হোয়াইট এখানে ছিল, একটা হোয়াইট পার, ওই মাধব আছে, একটা হোয়াইট পার কানেকশন করুন, হোয়াইট পার একটা জ্বালা, তাহলে বোঝা যাবে যে দুটোর মধ্যে কতটা পার্থক্য। ন্যারো আর ওয়াইডের মধ্যে অনেকটা পার্থক্য। এ যে অংশটুকু আমার হিট করে, হোয়াইটটা আরও বেশি করে জায়গা নেবে। কত কম জায়গা থেকে এইখান থেকেই যদি হোয়াইট লাগানো হতো, তাহলে আমার ও আরও অনেকটা জায়গা নিয়ে কভার করবে। ওইটা একটা সুবিধা হোয়াইটের ক্ষেত্রে, মানে একটা ন্যারো। আর মিডটা তো এখানে নেই, এটা গেল। আচ্ছা, এবারে আমাদের ফ্রেশনালটা ব্যবহার করি, তাও দেখি একটা ওই সাইডে ক্রস ফ্রেশনাল। ফ্রেশনাল সফট টেচ, হ্যাঁ। আচ্ছা, এইটা আপনারা এইভাবে বুঝতে পারবেন না, এটা নিচে না ফেললে বোঝা যাবে। হ্যাঁ, নিচে না ফেললে আপনি বুঝতে পারবেন না। ওপর থেকে কোনো একটা লাইট না পড়লে ফ্রেশনালে, ওপরে কোনো ফ্রেশনাল নেই না, তাহলে বাবলু বারে প্রফেশনাল আছে? না না না। হ্যাঁ, ওই জন্য আপনি এইখান থেকে একটা জিনিস দেখতে পাবেন, ওই দিয়ালটা দেখে সামনে হাতটাকে রেখে এই লাইটটাকে গার্ড করে দেন চোখে। এবার দেখুন এই পেছন দিকের লাইটটা আপনার দিয়ালে যেখানে পড়ছে, দেখুন যে জায়গায় পড়ছে সেখানে কোনো রিং নেই কিন্তু, না। খেয়াল করেছেন? হ্যাঁ। আপনি এইখানে দেখেন, এই জায়গায় কোনো রিং তৈরি করেছে, না না না। এইখানেও কিন্তু আলো আসছে, হ্যাঁ আসছে না? হ্যাঁ হ্যাঁ তাহলে কি হচ্ছে, এই এসটা মিলিয়ে যাচ্ছে একটু সফট হয়ে। হ্যাঁ। এখন দেখুন একটা সফট হয়ে মিলে গেছে, মানে এইটাতে আপনাকে কোনো রকম কষ্ট দেবে না। মূলত এই ফ্রেশনাল লাইট বেশি ব্যবহার করা হচ্ছে শুটিংয়ে। শুটিংয়ে আমাদের পিসি ব্যবহার করি না, শুটিংয়ের জন্য ফ্রেশনাল লাইটগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাকে বাম্পস লাইট তৈরি করে, মানে এটারও বড় বড়ি, এটা তো 1 কিলো, সেগুলো 5 কিলোর হয়, কখনো কখনো 3 কিলোর হয়, 2 কিলোর হয়, বড় বড়, সেগুলো স্ট্যান্ড দিয়ে উপরে বাটার পেপার লাগিয়ে একটা জায়গায় বাম্পস করিয়ে ফিরিয়ে আনে, কারণ কি সফট এজ বলে। এই লাইটটা যখন ওখানে থ্রো করছে, দেখুন ওর পাশেও কোনো রিং নেই। ক্লিয়ার? তাহলে এই ফ্রেশনালের কাজটা হচ্ছে এইটা। ফ্রেশনাল দিয়ে আমরা জেনারেল করতে পারি, এইটা যেন জেনারেল করেন তো কী হবে, এটা পিসির মধ্যে এতটা ক্ষতিকারক না, মানে এইখানে এসি একটু বেশি হিট হচ্ছে ঠিকই, কিন্তু মোটামুটি একটা মিলিয়ে দেয়, মানে বার্ন হবে না এই সাইড। বার্ন হয় না, যেটা পিসি বার্ন করে দেয়। একদম বার্ন।
ক্রস লাইটে, যেহেতু এখানে আপনার জেনারেলটা ক্রস দিয়ে করছি, আবার অনেক হলে এই ফ্রেশনাল দিয়ে জেনারেল, অনেক হলে ফ্রেশনাল দিয়ে আপনার ওই আঠোটা তৈরি করে সেখানে বান্ডোর দিয়ে এটা আপনার এজগুলো পুরো মিলিয়ে দেয় অনেক হলে, যেখানে বেশি লাইট নেই, কিন্তু ম্যাক্সিমাম জায়গা থেকে ওই পিসি দিয়েই এরিয়াটা তৈরি করতে হয়। তো এই ফ্রেশনালটা আমরা নিচে জ্বালিয়েও একটা এফেক্ট দেখবো যে কেমন লাগে, ক্লিয়ার? আচ্ছা, আমাদের তো সব করে ইনস্ট্রুমেন্ট আলাদা, এবারে একজন করে আসুন, এবারে দেখতে পারবেন যে নিচে একটা লাইট রেডি করতে হবে, নিচে নিচ থেকে একটা লাইট রেডি করতে মাধব করে মাধব এইগুলো একটু কানেকশন করা হোক। আচ্ছা, এইবারে আপনারা বইটা নিয়ে এই যে কোনো একটা পিসি এখানে আসেন। নাটক হয়ে গেল ওটাকে জেলের কয়েদিকে জিজ্ঞাসা করছে মানে মইটা লাইটটা নয়, মইটা আন্দাজ করে থাকে, কারণ মইটা কি 90 আছে, লাইটটা তো একটু এদিকে অ্যাঙ্গেল এই লাইটটাকে ধরলে ওই যে লাইটটা রয়েছে ওই লাইটের সাথে কি 90 আছে? হ্যাঁ, ঠিক আছে। এইবার দেখো, এটা যেহেতু ডবল রাইজিং, অন্য ক্ষেত্রে যখন সিঙ্গেল ল্যান্ডিং থাকে সেক্ষেত্রে ল্যান্ড পয়েন্টটা সবসময় লাইটের থেকে একটু দূরে রাখতে হয়, মানে তোমার হয়তো 6 ইঞ্চি 7 ইঞ্চি একটু দূরে। আর এটা যেহেতু ডবল ল্যান্ডিং বলে রাইজিং বলে তোমার এটা এখন যদি ওঠে, তাই জন্য এখন ওঠো, একজন যে কোনো দিক থেকে একজন ওঠো, যে কোনো দিক থেকে বসতে হবে না, বসতেই হবে না, লাইট হাতে পাচ্ছ, ধরো, বসে দরকার হবে না, উল্টো হচ্ছে তো তোমার, লাইটটা ধরো না, পাচ্ছে দুদিকে গেলে হবে বসেও পাচ্ছ, বোঝা গেল? বসেও করা যায়, কিন্তু বসে দরকারই হবে না, ও দাঁড়ালেই হাতেই তো পাচ্ছিল। এখন রিল্যাক্স, এখন কি রিল্যাক্স? তো এটা হচ্ছে তোমার থিওরি। এবারে এইটা তুমি যে কোনো লাইট সেট করবে সেইটাকে মাথায় রেখে যাবে, তাহলে বলবি হাত ঘুরে যাবে না। শ্যাডো দেখবে, শ্যাডো আলোর মধ্যে আছে কিনা, তাহলে ক্যারেক্টার আলোতে আছে, ক্যারেক্টারকে দেখে লাইট করা আর উঠবে আর উঠবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, হ্যাঁ গুড। এইবারে এই হাতের পাশে অনেকটা আলো আমার লাগছে না, তাহলে আমাদের ছোট করে আমাদের আচ্ছা, ওই যে বডির মধ্যে একটা নব আছে, ওই নবটাকে লুজ করে অ্যাডজাস্টেবল নব, অ্যাডজাস্টেবল নবটা লুজ করতে হবে। এই তো লুজ করছিস? হ্যাঁ, এবার কোথায় আছে, পেছন দিকে না সামনে? এটা নিজে করে দেখুন না, নিজে করে দেখুন, আর সামনের দিকে দিলে বড় হচ্ছে, আর পেছন দিকে দিলে ছোট হচ্ছে, বলো পেছন দিকে দাও, নে পেছন দিকে নে, ছোট, এই তো লাইটটা ইয়ে হয়ে গেল, টিল্টিং। কোন টেকনিক্যাল লোককে বলবো সে ফটাফট করে দেবে, আমি শুধু চালাবো, আমার তো চালানো নিয়ে কথা, আমার এই ভেতরকার সিস্টেম শিখে লাভ কি, যে সফটওয়্যার হার্ডওয়্যারে কম্পিউটারের মতো মোবাইল খুলে রিপেয়ার করা আমার ইচ্ছা নেই, মোবাইলটাকে চালানোটাই মেন কথা, তাই না? এই রেড এফেক্টের জন্য, তাই তো? তাহলে রেড এফেক্ট গেল, কালার রেড, রেডের নাম্বার হয় বা ডিপ রেড, ডার্ক রেড, মানে তোমার লাইট রেড, ওটা ডিপ রেড ছিল, যেটা খুশি তুমি লিখতে পারো তোমার হিসাবে। আর ডিমার 3 হবে এটা। গুড। এবারে রিমার্কসে এইখানে তোমার হচ্ছে বিষয়, এইখানে তোমাকে লিখতে হবে যখন ও সেক্সের কথাটা বলবে তখন লালটা জ্বলবে, এইটা তোমার কথা। আচ্ছা আচ্ছা, এইটা রিমার্কস, ঠিক ঠিক ঠিক, বুঝতে পারলাম? এই কেন দিয়েছি এই মন্ত্রটা, যখন ও নাটকে ওই সেক্সের শব্দটা আসার পর তখন লাল লাইটটা ধীরে ধীরে আসবে, এইটা পুরোটা লিখতে হয়। আচ্ছা, হ্যাঁ পুরোটা প্ল্যানিং করে এইটা দেওয়া মানেই তুমি আজ তো 10 বছর পরেও তুমি বুঝতে পারবে এইটা লালটা কেন দিয়েছিল, বা অন্য কেউ বুঝতে পারবে লালটা দিয়েছে। হ্যাঁ, এবারে এবারে 4 নম্বরে কি আছে, 1000 ওয়াট ইসি না, না না ফ্রেশনার ফ্রেশনার পজিশন, এটা হচ্ছে লেফট ফার্স্ট উইং গ্যাপ, তাই তো?
এরিয়া কভারেজ সেমই আছে, কিন্তু এর পারপাসটা ব্লু ওয়াশ, তাই তো? এখানে ব্লু, ডিমান্ড নাম্বার 4, রিমার্কস ওই একই, ঘরের ডেপনেস বাড়ানোর জন্য ওইভাবে রিমার্কটা লিখতে হবে। ওকে, এই হয়ে গেল তোমার লিজেন্ড বা ডিমান্ড ডিস্ট্রিবিউশন। এই দুটো হচ্ছে তোমার মাস্টার, এটা শিখতেই হয়। এইবার যেটা বলছিলাম তোমাকে আমি, যে ওইখানে কোনটা কোন ডিমান্ডে যাবে কি বৃত্তান্ত, এইটা তুমি ঘরে করতে হয় বাড়িতে পুরো। এবার 4টে লাইটে হয়েছে, এবার আমরা 20টা লাইট বা 40টা লাইট লাগালাম, তাহলে 40টা লাইটের নাম্বার এভাবে যাবে। তাহলে একবারে তুমি যে জায়গায় যে নাটকে যে ডিজাইন তুমি করলে, করার পরে তুমি বলতে পারো যে আমার এই নাটকের জন্য 30টা লাইট লাগবে, কারণ 1 থেকে 30 হতে সিরিজ হয়েছে। এইবারে ওই 1 নম্বর ডিমান্ড, 1 নম্বর লাইট কটা কোন ডিমান্ডে গেল বা কোন জায়গায় আসবে, বা ধরো তুমি 4 নম্বরকে 6 নম্বর ডিমান্ডে রাখতে পারো, তখন ওই যারা ওই হলে থাকে তাদেরকে গিয়ে বললে হ্যাঁ আপনি এইটাকে আপনি 10-এ দেন তো, কারণ তোমার তো এইখানে ডিমান্ডে লেখা আছে এটা 10-এ থাকবে, তাহলে এই মতো তুমি তোমাদের সাজিয়ে দিতে পারবে। এইটা ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারলাম? এইটাই আমি তোমাদের এই যে দেখাচ্ছি, যেটা আমার একটা, এটা আমি কম্পিউটারে করি বলে তাই এটা হাতে এঁকেছি, আর এটা কম্পিউটার ইউজ করা, গল্পটা একই। এটা এই তোমাদের কুচবিহারের কম্পাসেরই চুপ আদালত চলছে জানকটা, সেইটার এতগুলো লাইট ব্যবহার করেছিলাম। এটা ছবি তুলে নেবো? হ্যাঁ, তো আমি পাঠিয়েও দিতে পারি, আছে তো হোয়াটসঅ্যাপে পাঠিয়েও দিতে পারি তোমাদের। না, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, আর কাকুকে পাঠিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে চুপ আদালতের ডিমান্ড ডিস্ট্রিবিউশনটা নেই, অন্য নাটকের ডিমান্ড ডিস্ট্রিবিউশনটা আছে। দেখি এটা চুপ আদালত মনে হয়, হ্যাঁ চুপ আদালত চলছে। এই ওই যে গ্রাউন্ড প্ল্যান দেখলে, এই যে তুমি এইটা আর ওটা পাঠিয়ে দাও। হ্যাঁ, এটা টোটাল লাইট লেগেছিল হচ্ছে 32। 32 হ্যাঁ, একবারে বেরিয়ে যায়। কত লাইট লেগেছিল? 4K লাস্ট। এটা 4K তো, হ্যাঁ, আর 8K তো এটা অনেক এসে এইটা এরিয়া করেছি। এবারে দেখা গেল ক্যামেরা, হ্যাঁ সব নাটকে, যেমন আমি বলছি এই যে সিনটা এখানে হলো একটু আগে, যে নন্দ যেটা ভেবেছে, সেটা কিন্তু এরিয়া ছাড়াও এরিয়ার মধ্যেও এই যে কোথায়, এই ধরো এইখানেই করছি আমি বোঝানোর জন্য। হ্যাঁ, এইখানে তো এটা এরিয়া ছিল, এরিয়ার মধ্যেও কিন্তু আরেকটা ছোট গোল করলাম আমরা পিঙ্ক দিয়ে তাই না, সেটা হচ্ছে স্পেশাল এসপি, বড় এরিয়া তার মধ্যে এসপি। আচ্ছা, তাহলে ওই আমার মনে হয় সেইটা সবার আগে বলে যে আমি এই জায়গাটায় বুঝতে পারছি না অভিনেতা হিসাবে, বা লাইট দিয়ে কাজ করতে চাও, সেই রকম কিছু হলে আমি সেটাকে ক্লিয়ার করতে বলে মনে হচ্ছে সেটাই করতে গিয়ে এটা তো সব কিছু চালাতে পারবে হলো দুদিন ধরে, এখন নিজেরাই চালালে, নিজেরাই লাইট সেট করলে, পজিশন করলে, একটা তো কিছু বুঝতে পারলে। প্রথম কথা, এইটার প্রতি কি ভালোবাসা জন্মেছে একটু? হ্যাঁ, মানে এই যে চালাতে যে একটা আনন্দ, এই যে মজা, এইটা আসাটা মানেই হচ্ছে তুমি ধরে নাও 2টো স্টেপ এগিয়ে গেছে, তাই না? এবার ডিজাইনটা ওইটা তোমাকে একদিনে হবে না, সেটা তো যা যা প্রসেসগুলো বলেছি সেইগুলো করো। সেটা কি শুরু হয়নি, মানে সেটা মানে কেউ শুরুই করো না। ওই যে কেন ভালো লাগছে কেন খারাপ লাগছে এই লেখাটা শুরু হয়নি না আমরা। হ্যাঁ, তাহলে এটা শুরু না হলে কিন্তু, তাহলে কিন্তু বহু বছর চলে গেলেও কিন্তু কিছু এগোনো যাবে না। সেটা সব ক্ষেত্রে শুরু করতে হবে, যে আমার এই জিনিসটা কেন ভালো লাগছে সেটা শুরু করতে হবে, সেটা নিজে থেকেই শুরু করতে হবে। এটা কেউ এসে বলে দিলে ভালো না, সেটা নিজের চেষ্টায় করতে হবে। যে আমি কোনো একটা বস্তু দেখলাম বা আমি কোনো একটা ছবি দেখলাম, যে ছবিটা কেন ভালো লাগছে, এই ভালো লাগার পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে। তাহলে গিয়ে এই লাইটটা কিছুটা হলেও করা যাবে, কিছুটা হলে। আর যদি কিছুই একজনের মধ্যে কিছু শিল্পবোধ না থাকে, তার ভালোই লাগে না, হ্যাঁ ভালো লাগলো ঠিক আছে, সে কিন্তু লাইটটা করতে বসলে তার মধ্যে শিল্পবোধ হবে না। শিল্পবোধটা এটা ভেতরের থেকে তৈরি হয়, মানে এটা। আর এই আলোটাও একদম পুরো ওই শিল্পের সঙ্গে একটা মিলে যাচ্ছে না, এই যে পিঙ্কটা মিলে যাচ্ছে হালকা করে, তারপরে ওটা মিশে যাবে, এইটা তো ভেতরে এই কেমিস্ট্রিটা হতে হয়। অভিজ্ঞতা সম্পর্কে 2-4 কথা শেয়ার করার জন্য আমি অনুরোধ করছি।
এই প্রথম দিনও একই কথা বলেছিলাম, আবার বলছি যে অনুভব যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাতেই হয়। কারণ থিয়েটারে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি, সব বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ যে কথাটা বলে যে আলো, যার মাধ্যমে দর্শক দেখতে পায়, আমরা কমিউনিকেট করতে পারি যে আমি কি ভেবেছি, কি করছি, সেটা যে দর্শক দেখবে, সেই বিষয়টাকে গুরুত্ব সহকারে ভেবে তার যে একটা বড় ভূমিকা আছে সেইটাকে মাথায় রেখে অনুভব যে নাট্য কর্মশালা করলো আলো নিয়ে, সেইখানে আসতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। আমার খুব ভালো লাগছে যে আমি এখানে নতুন কিছু ছেলে মেয়ে পেলাম যারা খুবই আগ্রহী। তারা হয়তো ভবিষ্যতে কেউ আলোক শিল্পী হয়ে উঠতে পারে। তাদের মধ্যে দারুণ এক আগ্রহ আমি দেখলাম। আশা করছি না, আশা রাখি যে আগামী 1-2 বছর পরে হয়তো এখান থেকে কোনো আলোক শিল্পী যারা পশ্চিমবঙ্গ সহ বাইরেও কাজ করতে যাবে, সেই রকম সম্ভাবনা এদের মধ্যে রয়েছে। ঠিকভাবে যদি একটু গাইড করা যায় বা ঠিকভাবে সুযোগ পায়, তাহলে আমার মনে হয় যে অংশটা অপূর্ণ রয়েছে আমাদের নর্থ বেঙ্গলে, টেকনিক্যাল জায়গাটা, সমস্ত ক্ষেত্রেই হয়তো আমাদের দক্ষিণবঙ্গের, মানে আমরা যারা গঙ্গার উপরে থাকি, সেখানে বেশ টেকনিক্যাল লোক পাওয়া যায় থিয়েটারের ক্ষেত্রে। সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় এইরকমভাবে এই প্রচেষ্টা যদি চলতে থাকে, তাহলে বছর পরে ছবিটা হয়তো অনেকটাই পাল্টে যাবে। এখান থেকে অনেক ছেলেমেয়েরাই হয়তো টেকনিক্যাল কাজে আগ্রহী দেখে আসবে। তো এইরকম ধরনের ওয়ার্কশপের উদ্যোগ আরও হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, আরও বেশি দিন নিয়ে হোক, এই আশা রাখি। আর আমি বেশ এনজয় করলাম সবার সাথে আমার এই কাজের শেয়ারিং করে। ধন্যবাদ। আমার ভাতৃপ্রতিম বাবলু সরকার এখানে আছে। আমি বাবলুকে অন্য কিছুই বলবো না, বলবো যে দীর্ঘদিন থেকে তিনি আমাদের চেনেন, তিনি আমাদের সহযোগিতা করেছেন, সেই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এই আলোক যে কর্মশালা হলো, তাতে তার একটা বিরাট ভূমিকা ছিল। তিনি আমাদের সর্বতভাবে এই দুদিন সহযোগিতা করেছেন। তার এই দুদিনের অভিজ্ঞতা নিয়ে দু এক কথা আমি বলছি। আরও কীভাবে কিছু যদি তার কোনো সাজেশন থাকে আগামী দিনে সেই সাজেশন মাধ্যমে আমরা ওয়ার্কশপে কাজ করব। না, আমার এমনি কিছু বলার নেই। বরুণদাকে পাশে পেয়েছি, কিছু শিখলাম বরুণদার কাছ থেকে। আর এমনি আমি তো হলে যারা আসে সবাইকে সাহায্য করি, এবং আমার যতটুকু ক্ষমতা থাকে আমি ততটুকু হেল্প করি। আর এমনি ওদেরকে বলছি, তোমরা যে কোনো সাহায্য লাগে আমার কাছে আসবে, বরুণদা সব পাবে না, আমাকে আমি যা শিখিয়ে দেবো, এটুকুই। ঠিক আছে, তাহলে আমরা এখন শংসাপত্রটা বিতরণ করি। এই শংসাপত্র আমি তুলে দেওয়ার জন্য প্রথমেই আমাদের প্রশিক্ষক বরুণ করকে অনুরোধ করব। আমি মঞ্চে অনুরাগ সরকারকে আহ্বান জানাচ্ছি। শংসাপত্র তুলে দিচ্ছে বরুণ কর। একদম। আমি মঞ্চে দেবায়ন চক্রবর্তীকে আহ্বান জানাচ্ছি, তুলে দিচ্ছেন বরুণ কর। দেবায়নকে কিন্তু দেখতে চাই ভবিষ্যতে। একদম না, এগুলো না, একদম তুমি একদম। আচ্ছা, আমি শংসাপত্র এবার তুলে দেওয়ার জন্য বাবলু সরকারকে অনুরোধ করছি। মঞ্চে আসবেন প্রলয় চক্রবর্তী। এদিকে দেখো। মঞ্চে আসবে বিভাস দাস। শংসাপত্র তুলে দিচ্ছেন বাবলু সরকার। এবং তুমি তুলবে। রূপম
রূপম দাস বাবলু সরকারে তুলে দিচ্ছে। এবারে মঞ্চে যাচ্ছে অরিজিৎ সরকার। অরিজিৎ সরকারকে শংসাপত্র তুলে দিচ্ছেন বরুণ কর। ভালো আজকে দেখলাম, হ্যাঁ, ও অনেকটা ইয়ে আছে, ভালো হয়েছে। নন্দগোপাল ভট্টাচার্য। সজল চন্দ্র। এই ভাই বিকাশ চন্দ্র সরকার শংসাপত্র তুলে দিচ্ছে বাবলু সরকার। সরকারকে সরকার অবশ্যই দরকার। এইবার হচ্ছে আমার তো বেশ ভালো লাগছে, সিনিয়ররা ওয়ার্কশপটাকে সেইভাবে নিয়েছে, অন্য অন্য জায়গায় তো দেখা যায় না। সুপর্ণ দত্ত। বেশ তালিয়া তালিয়া জোরে হচ্ছে আরো জোরে আরো জোরে। ভরিয়ে দাও এখানে তোরা তো কেউ বাবলুদার সাথে কাজ করিসনি, আমি করেছি। দারুণ দারুণ সুন্দর অভিজ্ঞতা। আচ্ছা, আপাতত আচ্ছা, এখানে একটা ছবি হোক। হ্যাঁ 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 একদম। বাকিরা অনুপস্থিত আছে, বাকি যারা আছে পরে আমরা তাদের কাছে পৌঁছে সবাই দেব। মিলে একটা ছবি তুলবো। সবাই মিলে, হ্যাঁ। যাই হোক, আজকে আমি আনুষ্ঠানিকভাবে আমাদের এই যে কর্মশালা, 3 দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল, তার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।